কাজের চাপে ঘুমটাকে নেগলেক্ট করলে পরে লং টার্মে ভয়ঙ্কর পরিণতির দিকে এগোবেন, সেই মেসেজটি আজকে দেওয়ার যে গিভ স্লিপ হেলথ আর প্রায়োরিটি। এটা যে কী করে একজন মানুষ বুঝবেন যে আমার যে নাক ডাকছে সেটা স্লিপ অ্যাপনিয়ার দিকে যাচ্ছে। প্রেশার ছিল না, ইয়ং বয়সী হাইপার টেনশন বিল্ড আপ করছে, ভাবতে হবে। আমরা বলি অ্যালার্ম দিয়ে ঘুমোতে যান, নট অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠুন। নাম্বার 2 হচ্ছে প্রেফারেবলি ডে টাইমে বিছানায় শুয়ে দেদার ঘুমোবেন না, এবং যে বিছানাটা আপনার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার বিছানা সেটা কখনো আপনার দিনের বেলা অন্য কোনো কাজের জন্য ইউজ করবেন না। এবারে আমাদের ওয়ার্ল্ড স্লিপ ডের থিম ছিল গিভ স্লিপ হেলথ আর প্রায়োরিটি। প্রতি বছরই থিমটা চেঞ্জ হয়, এবারে আমাদের থিম ছিল গিভ স্লিপ হেলথ আর প্রায়োরিটি। মানে এটার মানে হলো বুঝতেই পারছেন যে আমাদের যে হেলথ ট্রিনিটি আমরা বলি, ট্রায়াড অফ হেলথ, তাতে সব থেকে নেগলেক্টেড কিন্তু স্লিপটাই। আমাদের যে তিনটে জিনিস নিয়ে আমরা বলি যে একটা মানুষের প্রপার স্বাস্থ্য, হেলথ ইজ এ পারফেক্ট সেন্স অফ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। তাতে ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ স্লিপ। তাতে ডায়েটে সবাই আমরা কনসাস, আমরা এক্সারসাইজও আজকাল কনসাস, 4 থেকে 50টা জিম। কিন্তু স্লিপ যেহেতু এটা বিনা পয়সায় পাওয়া যায়, লোকে এটার দিকে মন দেয় না। যে জিনিস ইজিলি অ্যাভেলেবল সেদিকে আমরা মন দিই না। সো স্লিপের ইমপ্লিকেশন হিউজ। আমাদের প্রায় 78 ধরনের স্লিপ ডিসঅর্ডার আছে। সেগুলো সম্বন্ধে কনসাসনেস এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্যই আমরা ওয়ার্ল্ড স্লিপ ডে সেলিব্রেট করি, যে কতটা ইম্পর্টেন্ট ডে টু ডে লাইফে আমাদের ঘুমের প্রয়োজনীয়তা। তার মধ্যে যে রোগটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ কিওরেবল, সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট কমন স্লিপ ডিসঅর্ডার, দ্যাট ইজ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটাকে চলতি কথায় আপনারা নাক ডাকার রোগ বলেন। আমাদের অনিদ্রা বা ইনসোমনিয়ার পরে সেটা সব থেকে কমন। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে সেকেন্ড মোস্ট কমন স্লিপ ডিসঅর্ডার। ইনসোমনিয়ার যেহেতু অনেক কিছু সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল আছে, কাজে সেটা ঠিক সেভাবে ডেফিনেটিভ ট্রিটমেন্ট করে সবসময় সারানো যায় না। কিন্তু বেনিফিটটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে এটা একটা কিউরেবল ডিজিজ, এটাকে সারানো সম্ভব। এবং পোস্ট কোভিডের পর থেকে আমরা আমাদের প্র্যাকটিসে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে কমিসা বলে একটা টার্ম আমরা এখন পাচ্ছি, মানে চলে এসছে সেই টার্মটা, COMISA, কমিসা। এটার পুরো কথা হচ্ছে কোমরবিড ইনসোমনিয়া অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া। দ্যাট মিনস ইনসোমনিয়াও শুধু আর একা আসছে না, ইনসোমনিয়ার সঙ্গে স্লিপ অ্যাপনিয়াকে নিয়েই আসছে, আর স্লিপ অ্যাপনিয়া তো ছিলই। সো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ইমপ্লিকেশনটা সাংঘাতিক ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। এবং ঘরে ঘরে ডান দিকে বা দিকে চারদিকে আমাদের এই রোগের পেশেন্ট। একটা জিনিস মাথায় রাখা ভালো, সেটা আপনাদেরকে বলা বলি, সেটা হচ্ছে নাক ডাকা মানেই কিন্তু স্লিপ অ্যাপনিয়া নয়, প্যানিক করা উচিত নয় সবসময়। নাক ডাকাটা হচ্ছে সব থেকে কমন সিমটম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার। সো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যে পেশেন্ট ভুগছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামটার মধ্যেই লুকিয়ে আছে যে এটা হচ্ছে একটা অ্যাপনিয়া বা দম আটকা চোকিং স্পেল ডিউরিং স্লিপ বিকজ অফ অবস্ট্রাকশন। মানে কিছু অবস্ট্রাকশনের জন্য। সেই অবস্ট্রাকশনটা কোথায়? আমাদের নাক থেকে গলা পর্যন্ত আপার এয়ারওয়ের অবস্ট্রাকশন। এটা কিন্তু লাংসের ব্লক নয়, এই মেসেজটা দেওয়াটা খুব জরুরি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ইজ নট ইকুয়াল টু অ্যাজমা, COPD অ্যান্ড অ্যাজমা নয়, এই মেসেজটা দেওয়াটা অত্যন্ত জরুরি। কাজেই এইখানে আমাদের ENT সার্জনদের রোল এবং হোল ওয়ার্ল্ডে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব, প্রথম দায়িত্ব আমাদের ENT সার্জনদেরই ওপরে বর্তায়, নট পালমোলজিস্ট বা চেস্ট ফিজিশিয়ানদের ওপর। রাত্রেবেলা স্লিপ অ্যাপনিয়ার জন্য দিনের বেলা ওয়ার্ক প্লেসে অ্যাক্সিডেন্ট একটা গ্লোবাল ইকোনমিক বার্ডেন। আমাদের 2019-এর ডেটা $160 বিলিয়ন হচ্ছে গ্লোবাল হেলথ বার্ডেন, ইকোনমিক বার্ডেন অফ স্লিপ অ্যাপনিয়া গ্লোবালি। এটা US-এর ডেটা, আমাদের দেশে এরকম কোনো ডেটা এখনো পর্যন্ত নেই। 2019 সালের ডেটা $160 বিলিয়ন ইমপ্লিকেশন, এবং সেই ইমপ্লিকেশনগুলো কিসের থেকে? আমার ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্ট, মোটর কার অ্যাক্সিডেন্ট, আমার কোমরবিডিটি, আমি রাত্রিবেলা এই স্লিপ ডিস্টার্বেন্সে যে দিনের বেলা আমার একটা মৃত্যু হলো, ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। যদি কোনো কারণে আমি ফ্যাটালিটি আমার যদি কিছু নাও হয়, তাহলে যে অ্যাক্সিডেন্টটা হলো সেই অ্যাক্সিডেন্টের জন্য আমার যে হসপিটাল স্টে হলো, সেই হসপিটাল স্টের ইমপ্লিকেশনটা কি? আলটিমেটলি এটা তো ইকোনমিক বার্ডেন। আইদার আপনার এমপ্লয়ার সেটা বিয়ার করছে, অথবা ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করছে, আলটিমেটলি ইট ইজ আওয়ার ট্যাক্স পেয়ার্স মানি।
honestly speaking. So it is a huge economic burden, এই obstructive sleep apnea. এবং গোটা রাত এই অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য ঘুম জাগা দিনের বেলা আমাদের টায়ার্ডনেস, সঙ্গে আমাদের অন্যান্য কার্ডিওভাস্কুলার এবং নিউরোভাস্কুলার কোমরবিডিটি চলে আসে। বিকজ অফ দিস ক্রনিক অক্সিজেন ডেফিসিয়েন্সি, টিপিক্যালি পেশেন্টের যেটা লং টার্মে হয়, আস্তে আস্তে এই অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্যই তার মেটাবলিজমটা পুরো হতে থাকে। আমাদের ডেটা এবং দিল্লি এইমস থেকে পাবলিশ ডেটা, আমাদের ইন্ডিয়ান ডেটা, 9.6% অফ অ্যাডাল্ট ইন্ডিয়ান পপুলেশন আর সাফারিং ফ্রম স্লিপ অ্যাপনিয়া। আমাদের দেশের পপুলেশনের কথা চিন্তা করলে পরে অ্যাবসলিউট নাম্বার ইজ হিউজ, অ্যাপারেন্টলি পার্সেন্টেজ ইজ কম। সিঙ্গাপুর, আমাদের নেবারিং কান্ট্রি, সিঙ্গাপুরে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পার্সেন্টেজ প্রিভালেন্স শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। এটি 70%, 17 নয়, 17 নয়, এটি 70। পিটার স্টুডেন্ট নিউরোলজি জার্নাল, চেস্ট জার্নালের পাবলিশ যেটা, ইউ ক্যান চেক, ক্রস চেক, আই জাস্ট আস্ক ইউ। 2019-এর প্রি-কোভিড, 2019-এর ডেটা, যদিও আমাদের পোস্ট কোভিড আরেকটা জিনিস আমরা অ্যাচিভ করেছি, আমরা চায়নাকে সারপাস করে এখন হোল ওয়ার্ল্ডের মোস্ট পপুলাস কান্ট্রি। কাজেই আমাদের এই অ্যাবসলিউট নাম্বারগুলো কিছুটা ভ্যারি করবে, কিন্তু পার্সেন্টেজ তো ভ্যারি করবে না। আমাদের 150 কোটির দেশে যদি 9.6% যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার বার্ডেন হয়, এবং সেখানে যদি আমি মনে করি যে শুধু ওই ল্যাবে ডেকেই ওই তার ফিট করা ওই কস্টলি টেস্টটা দিয়ে আমি স্লিপ স্টাডি ডায়াগনোসিস করে স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস করব, তাহলে লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের ভাবার আছে যে আমরা সত্যি কি কিছু মিস করছি। কার্ডিওলজিক্যাল ইমপ্লিকেশন, ডায়াবেটিস বেড়ে হয়ে যাওয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার থেকে ওবেসিটি চলে আসা। আপনারা হয়তো ভাববেন যে লোকে বলে যে ওবেসিটি বা ভারী চেহারা বা মোটা চেহারা, হাই বডি ওয়েট, তার জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়। সবসময় কিন্তু সেই ব্যাপারটা ঠিক নয়, ব্যাপারটা উল্টোটাও সত্যি। মানে ইট বিকামস আ ভিশিয়াস সাইকেল, এগ চিকেন সাইকেলের মতো। যেমন এগ আগে না চিকেন আগে, এটা যেমন একটা নেভার এন্ডিং কন্ট্রোভার্সি, ঠিক এখানেও কিন্তু তাই। অ্যাপারেন্টলি আপনাদের মনে হবে যে ওবেসিটি বা ভারী চেহারা, হাই বডি ওয়েট, হাই বিএমআই, তার জন্য আমার স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। কিন্তু উল্টোটাও সত্যি যে আমার স্লিপ অ্যাপনিয়ার জন্য ফার্দার আমার ওয়েট বেড়ে যাচ্ছে, বিকজ অফ এটা অ্যাকচুয়ালি মেটাবলিক স্ট্রেস। আমাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে যেটা বলছিলাম, তখন আমাদের নাক থেকে গলা পর্যন্ত আমাদের যে আপার এয়ারওয়ে, যে ডিফারেন্ট স্ট্রাকচারাল যে ব্লক, ওই স্ট্রাকচারগুলো গঠনগত ব্লকের জন্য বডিতে অক্সিজেনটা ঢোকে কম। রাত্রিবেলা পেশেন্ট যখন ঘুমোচ্ছেন, নাকের ব্লক, গলার ব্লক, জায়গায় জায়গায় ব্লক, অক্সিজেনটা ধাক্কা খেয়ে খেয়ে ঢুকছে, এবং সেই ভাইব্রেশন থেকে যে আওয়াজটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা স্নোরিং বলি। কিন্তু এই পর্যন্ত হচ্ছে সিম্পল স্নোরিং। দিস ইজ নট ইকুয়াল টু স্লিপ অ্যাপনিয়া অলওয়েজ। নাকে একটু সামান্য অ্যালার্জি থেকে বা ঠান্ডা হয়ে আমাদের যদি ব্লক হয়, সেখান থেকে আমাদের স্নোরিং হতে পারে, কিন্তু দ্যাট ডাজন্ট মিনস যে তার ওএসএ হয়ে গেছে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কখন আমরা বলবো? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা কোয়াড্রোল আছে, মানে একটা কোয়াড্রেট অফ সিমটম, 4টে সিমটম যেটা আমাদের কনস্টিটিউট করে যে স্লিপ অ্যাপনিয়া আছে কি নেই থাকে। মিনস নাম্বার 1, তার স্নোরিং থাকতেই হবে, প্রথম যেটা বললাম। সেকেন্ড, রাত্রিবেলা ঘুমের মধ্যে মাঝে মাঝে স্নোরিংটা বন্ধ হয়ে গিয়ে একটা টিপিক্যাল বাড়ির লোকে ফিল করবেন যেন কোনো আওয়াজ হচ্ছে না, অ্যাজ ইফ তিনি ঘুমোচ্ছেন নাকি কিছু একটা ফ্যাটাল কিছু হয়ে গেছে, নোবডি নোজ, কোনো আওয়াজ নেই। এবং তারপরেই একটা চোকিং স্পেল, জাস্ট জেগে ওঠা, লাইক দ্যাট। এটাকেই বলা হয় অ্যাপনিয়া, ব্রিথ হোল্ডিং চোকিং স্পেল। নাক রাখতে রাখতে শ্বাসের প্যাসেজটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় হচ্ছে, এবং সেটা বডির ডিফেন্সে। আমরা অত সহজে তো সাকাম করি না, আমাদের একটা ভগবানের দেওয়া একটা ন্যাচারাল মেকানিজম আছে আমাদের ডিফেন্স। আমরা জেগে উঠি, ওটা থেকে ওভারকাম করে বেরিয়ে আসার চেষ্টা করি। সেইটা যেই হলো, আমি জেগে উঠলাম, আবার আমার বডিতে খানিকটা অক্সিজেন আবার ঢুকলো, আবার আমি ঘুমোচ্ছি, আবার নাক ডাকছে, আবার একটা ব্লক হচ্ছে। গোটা রাত এরকম ফ্র্যাগমেন্টেশন অফ স্লিপটা চলতে থাকে অ্যাপনিয়া। এবং গোটা রাত এই অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য ঘুম জাগা দিনের বেলা আমাদের টায়ার্ডনেস, সঙ্গে আমাদের অন্যান্য কার্ডিওভাস্কুলার এবং নিউরোভাস্কুলার কোমরবিডিটি চলে আসে। বিকজ অফ দিস ক্রনিক অক্সিজেন ডেফিসিয়েন্সি, টিপিক্যালি পেশেন্টের যেটা লং টার্মে হয়, আস্তে আস্তে এই অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্যই তার মেটাবলিজমটা পুরো হতে থাকে। আপনি যা খাচ্ছেন সেটা মেটাবলিজম হচ্ছে না, কারণ আমাদের কমন কনসেপ্ট, যে কোনো জিনিস বার্ন আউট হতে গেলে পরে আমাদের অক্সিজেন লাগে। আমাদের ছোটোবেলা একটা ফিজিক্স কেমিস্ট্রি কনসেপ্ট। সো যদি কোনো কারণে বডিতে অক্সিজেন কম থাকে, তাহলে ন্যাচারালি আমার মেটেরিয়াল বার্ন হবে না, সেটা ফ্যাটে কনভার্ট করে যাবে। সো দিস স্লিপ অ্যাপনিয়া ইজ ইনভাইটিং ওবেসিটি ফার্দার। এবার এই ওবেসিটির জন্য ফার্দার আমার আবার স্লিপ অ্যাপনিয়া, বিকজ ব্লক।
অবস্ট্রাকশন বিকামস আ লুপ, পেশেন্ট অসহায় হয়ে যাবে। এবং এই অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য লং টার্ম ইমপ্লিকেশন কার্ডিওলজিক্যাল লাইক অ্যারিথমিয়া, হাইপারটেনশন, ইস্কেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, ব্রেন স্ট্রোক এবং ডিপ্রেশন, ইরিটেবিলিটি, হেডেক, লং টার্মে অ্যালঝেইমার্স, মেমোরি লস, এগুলোকে আমি ছেড়েই দিচ্ছি, আর্লি এজিং, অল্প বয়সী গুলিয়ে যাওয়া এবং রিপ্রোডাক্টিভ হেলথের উপর ইমপ্লিকেশন। I get personally plenty of patient confidentiality ইস্যুর জন্য প্রশ্নই নেই তাদেরকে হাজির করার। They are suffering from infertility because of obstructive sleep apnea, because of these biological and metabolic disorders due to sleep apnea. So শুধু obstructive sleep apnea মানে শুধু আমরা নাক ডাকা নিয়ে এটাকে দিয়ে শুধু ব্যাপারটা সোশ্যাল অ্যাঙ্গেল হয়ে যায়, শুধু মানে সোশ্যাল অ্যাঙ্গেল কাইন্ড অফ স্পাউসের অসুবিধা হচ্ছে, বাড়িতে আমার বেড পার্টনারের অসুবিধা হচ্ছে, বা আমার হয়তো কোথাও ওয়ার্ক প্লেসে আমার রুমমেটের অসুবিধা হচ্ছে, শুধু তা নয়। সো স্লিপ অ্যাপনিয়ার ইমপ্লিকেশন শুধু স্নোরিংয়ের সাউন্ডটা হতে পারে না, এটার ইমপ্লিকেশন ওভারঅল হেড টু ফুট প্রত্যেকটা পার্টকে এফেক্ট করে। সো এটা বোঝার আছে। নাও সব থেকে আসার কথা এটাই যে যেহেতু এটা একটা মেকানিক্যাল অবস্ট্রাকটিভ ব্লক, একটা অবস্ট্রাকটিভ ডিজিজ, নাক থেকে গলা পর্যন্ত আমাদের ব্লকের জন্য এই ডিজিজটা হয়। সো এগুলো কারেক্টেবল, এটাকে কারেক্ট করা পসিবল। এবং ইন্ডিয়াতে, আমাদের সাউথ ইস্ট এশিয়া এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা একটা বিশাল সাবসেট অফ পেশেন্ট পাই বিকজ অফ আমাদের অ্যানথ্রোপোমেট্রিক্যালি, আমাদের সেফালোমেট্রিক, আমাদের যে স্ট্রাকচার, আমাদের জয়েন্ট যে স্ট্রাকচার, আমাদের মাথার স্কারের যে স্ট্রাকচার, সেটা ঠিক জার্মান বা ওই আমেরিকানদের মতন হিউজলি বিল্ড ওরকম ধরনের চেহারা নয় আমাদের। সব পেশেন্টকে আমরা তাই দেখি, নাকটাকে অ্যাসেস করি যে কোনো কারণে নাকের হাড় ব্যাকা আছে কিনা, নাকে কোনো পলিপ আছে কিনা, কোনো স্ট্রাকচারাল কোনো ইস্যু আছে কিনা। নেক্সট আমরা গলা দেখি, নাকের পেছনে কোনো পলিপ আছে কিনা, নাক গলার সংযোগস্থলে কোনো বড় স্ট্রাকচার আছে কিনা, টনসিলটা কোনো কারণে বড় কিনা, আলজি, কাঁকড়া, তালু, প্যালেটটা আমাদের ঠিক বাল্কি কিনা। সব থেকে বড় কথা যে জিনিসটা আমরা দেখি না, যেটা আমরা এখন একটা সমস্ত ফোরামে, মেজর ইন্টারন্যাশনাল ফোরামে প্রচণ্ডভাবে উঠে আসছে, সেটা হচ্ছে টাংটাই আছে কিনা। টাংটাই আমাদের ছোটবেলা থেকে এই জিনিসটা থাকে, জন্মগত একটা ডিফেক্ট, জিভটার সামনে এগোয় না। দেখবেন অনেক বাচ্চাদের থাকে জিভের তলায় জিভটা ফ্লোর অফ দ্য মাউথে এমনভাবে একটা টিস্যু দিয়ে আটকা, তার জিভটা সামনের দিকে এগোচ্ছে না। এবং তারা কীভাবে বাড়িগুলোকে বাবা মা বুঝতেও পারেন না, কে আর মুখ তুলে জিভ তুলে দেয়। এবং এটার ইমপ্লিকেশন আসে তাদের টিপিক্যাল কে ল বলা, টবা ঠবা এই তালব্যবর্ণগুলো উচ্চারণ তারা করতে পারে না, প্রোনাউন্সিয়েশনের ডিফেক্ট। স্কুল থেকে কমপ্লেন আসে, এক্সামিনেশন করে দেখা যায় তার জিভটা ফ্রিলি মোবাইল নয়। আমাদের যে ডিফারেন্ট যে আমাদের কনসোনেন্টগুলো উচ্চারণ করতে গেলে পরে যে দাঁতে আমাদের জিভটা ঠেকাতে হবে, টাকরা তালুতে ঠেকাতে হবে, সেটা তারা পারছে না, প্রোনাউন্সিয়েশন প্রবলেম চলে আসছে। টাংটাই, তো টাংটাই হলে পরে কী হবে, জিভের ফরওয়ার্ড মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, বিকজ জিভটা তো তলায় আটকা, যেন গলায় বাঁধনের মতন টাই করা হবে, এটাকে বলা হয় টাংটাই। টেকনিক্যাল টার্ম অ্যাঙ্কাইলোগ্লসিয়া। অ্যাঙ্কাইলোগ্লসিয়া মানে যেন অ্যাঙ্কাইলোসিস হয়ে আছে, ফিক্সিটি হয়ে আছে জিভটা। রেজাল্টিংয়ে কী হয়, এই বাচ্চাগুলো বা পরে টিনেজে গিয়ে এরা যখন ঘুমোচ্ছে, জিভটা যেহেতু সামনে এগোতে পারছে না, জিভটার টেন্ডেন্সি থাকে পেছন দিকে ফল ব্যাক করে। যেই ফল ব্যাক করলো, আমার শ্বাসের প্যাসেজটা ব্লক করার টেন্ডেন্সি বাড়লো। সো আমাদের এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন অফ আ সাসপেক্ট স্লিপ অ্যাপনিয়া পেশেন্টে কিন্তু স্টার্ট হচ্ছে একদম পুরো সামনে থেকে। নাক দিয়ে এক্সামিনেশন স্টার্ট হচ্ছে, জিভ থেকে স্টার্ট হচ্ছে, জিভে টাংটাইটা কেউ আমরা দেখি না, দেখা উচিত। টাংটাই আছে কিনা দেখা উচিত, বিকজ সিম্পল একটা ছোট্ট সার্জারি করে এটাকে ঠিক করা পসিবল। আর এজে পেডিয়াট্রিশিয়ানদের আমরা সেন্সিটাইজ করি, টিউন করি, তারা দেখেন জন্ম থেকে পেছন থেকে দেখছেন, তাই তাদেরকে টিউন করার টাইম এসছে। এবার পেছনে গলায় দিয়ে কাঁকড়া, তালু, আলজি, টনসিল কোনো কারণে বড় কিনা সেটা দেখার সঙ্গে আমাদের তলায় আরও কোথাও আমাদের ব্লক আছে কিনা সেটাও আমরা চেম্বারে দেখে ফেলি এন্ডোস্কোপি করে। এই হলো আমাদের প্রথম থেকে ইভ্যালুয়েশন। আমরা স্লিপ স্টাডি বলে একটা আমাদের পরীক্ষা আছে, আপনারা অনেকেই জানেন, পলিসোমনোগ্রাফি বলে এটাকে, নাইট টাইম স্লিপ স্টাডি। ওভারনাইট রাত্রেবেলার ঘুমটাকে অ্যাসেস করা। এটা যেমন ল্যাবে এসে আগে হতো, কিন্তু এভেন পোস্ট কোভিড আমাদের তো একটা সত্যি কথা বলতে গেলে পরে হচ্ছে সেই মানে বিসি আর বিসি আমাদের দিয়ে চলে এসছে না, এডি আর বিসিই, মানে খ্রিস্টিয়ান এরার আগে না পরে। ঠিক তেমনি আমরা বোধ হয় হচ্ছে বিফোর কোভিড না আফটার কোভিড, এটা বোধ হয় নিউ নর্মাল। যে নতুন যে আমাদের যে একটা মানে 2020 পর থেকে আমাদের লাইফটা বদলে গেছে, আমাদের ফিলোসফি বদলে গেছে, আমাদের সব কিছু বদলে গেছে। এখন আর হয়তো আমরা নিউ নর্মাল কথাটা বলে যাবো, সেটাই আমাদের নর্মাল, কিন্তু সামথিং আমাদের এখনও হন্ট করে। এবং এই বাড়ির থেকে একটা কোথাও গিয়ে দূরে ল্যাবে গিয়ে আমি ঘুমোবো, এই কনসেপ্টটা কিন্তু এখন প্র্যাকটিক্যালি আউটডেটেড হয়ে গেছে। কে চান বলুন তো, পার্টিকুলার যদি ফিমেল পেশেন্ট হন, কেউ চাইবেন না যে রাত্রেবেলা একটা পুরো ল্যাবে, ডিস্ট্যান্ট ল্যাবে গিয়ে তিনি ওভারনাইট ঘুমো। যদি মেল পার্সন হন, তাহলেও সত্যি কথা বলতে গেলে পরে তার একটা কোনো ল্যাবে এসে আননোন অ্যাটমসফিয়ারে ওই একাধিক
মাথা থেকে পা পর্যন্ত এই 21টা তার ফিট করার পর আমার মনে হয় আমাকে ফিট করলে পরে আমার কখনো ঘুম আসতো না। সত্যি কথা। তো কাজেই আমাদের মানে যে মিনিয়েচার যে স্লিপ স্টাডি ওটা পৃথিবী সেদিকে এগোচ্ছে। আমাদের স্বীকার করার সময় এসছে যে উই আর নট এবল টু রিচ আউট টু দ্য পপুলেশন। আমরা সবার কাছে পৌঁছতে পারছি না, সেটা পৌঁছানোর দরকার আছে। না পৌঁছলে তো একটা হিউজ একটা পপুলেশন থেকে ট্রিটমেন্ট থেকে বঞ্চিত পারছি না। তো এখানেই কাম আপ, এখানেই চলে আসছে আমাদের পোর্টেবল মিনিয়েচার হোম বেসড স্টাডিগুলো। একদম পুরো এগুলি এখন মোস্ট কমনলি হোল ওয়ার্ল্ডে পপুলার। আমরা পেশেন্টের বাড়িতে পাঠিয়ে দিই, বোধ এইভাবেই করেছেন। এবং টেকনিশিয়ানরা পেশেন্টের বাড়িতে যায়, ওই যে একটা ওয়ারেবল ডিভাইস, একদম গ্যাজেট, ভেরি সিম্পল, আইদার জাস্ট একটা বেল্ট অথবা সিম্পল একটা হাতে রিস্ট ব্যান্ডের মতো। কিন্তু সেটা কখনোই আমাদের হচ্ছে আমাদের এই অ্যাপল ওয়াচ দিয়ে কম্পেয়ার করবেন না। অ্যাপল ওয়াচটা ভ্যালিডেটেড হয়। এবং কিছু কিছু আরও মিনিয়েচার ডিভাইস এসছে, যেটা হয়তো ধরুন খুব নমিনাল একটা প্রাইসে পেশেন্ট কিনে নিয়ে গেলেন, 8 দিন 10 দিন ইউজ করতে পারবেন। মানে হি ক্যান অ্যাভারেজ আউট অফ 7 to 8 নাইট স্লিপের অ্যাভারেজ। এক রাত দিয়ে জাস্ট হিসাব করতে হচ্ছে না, একাধিক রাত করতে পারবেন। তো কাজেই আমরা যদি আরও এরকম ধরনের মানুষের কাছে পৌঁছতে পারি যেখানে তাকে ল্যাবে আসতে হচ্ছে না, তাহলে আমাদের ডায়াগনোসিস আরও অনেক বেটার হচ্ছে, আমরা অনেকের কাছে পৌঁছতে পারছি। কাজে এই স্লিপ স্টাডি লেভেল 3 স্লিপ স্টাডি বলে এটাকে। ল্যাবের স্টাডিটাকে বলা হয় লেভেল 1, আর বাড়িতে পাঠানোর স্টাডিটাকে বলা হয় লেভেল 3। মাঝখানে একটা লেভেল 2 আছে, জাস্ট ফর ইউর ইনফরমেশন, এটা পপুলার নয়। লেভেল 2 স্টাডিটা হচ্ছে লেভেল 1-এর মতোই একটা নাইট টাইম স্লিপ স্টাডি, কিন্তু পেশেন্টের বাড়িতে। এটা আমরা কখনোই রেকমেন্ড করি না, কারণ অতগুলো তার ফিট করা ওরকম একটা কমপ্লিকেটেড টেস্ট, এটা ল্যাবে টেকনিশিয়ানের প্রেজেন্স ছাড়া করা উচিত না। কি করে একজন মানুষ বুঝবেন যে আমার যে নাক ডাকছে সেটা স্লিপ অ্যাপনিয়ার দিকে যাচ্ছে? নাক ডাকা যখন অ্যাসোসিয়েটেড উইথ রাত্রিবেলা দম আটকে চোখিং ফলোড বাই জেগে ওঠা, মানে অ্যাপনিয়া বা ব্রিথ হোল্ডিং স্পেল ফলোড বাই অ্যারাউজাল, এবং দিনের বেলা একটা টায়ার্ডনেস, যেখানে সেখানে একটা ঘুমিয়ে পড়ার টেন্ডেন্সি, এবং যদি দেখা যায় কিছু কিছু কোমরবিডিটি চলে আসছে, মানে যার প্রেশার ছিল না, ইয়ং বয়সী হাইপার টেনশন বিল্ড আপ করছে। ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে। সাপোজ কোনো কারণে সুগার ছিল না, তার সুগার বিল্ড আপ করছে। বা যার হয়তো ট্যাবলেটে কাজ হতো, তাকে রিসেন্টলি ডক্টর বলছেন আপনার ট্যাবলেটে সুগার কন্ট্রোল হচ্ছে না, আপনাকে ইনসুলিন নিতে হবে। যার একটা বা দুখানা টাকাই হয়তো কাজ হয়ে যেত, তিনি রেজিস্ট্যান্ট হাইপার টেনশন বিল্ড আপ করছেন। মানে তার ফিজিশিয়ান বলছে, ডক্টর মানে পেশেন্ট দেখছে যে তার ডক্টর তাকে বলছেন যে আপনার তো প্রেশার কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, আপনাকে 3টে ড্রাগ নিতে হবে সারাদিনে, তবে কি আপনার প্রেশার কন্ট্রোল হবে। দিস ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। দিস আর আর্লি প্রিএমটিভ সাইন যে প্রবাবলি আমার শরীরটা স্লিপ অ্যাপনিয়ার দিকে কনভার্ট করছে। ইমিডিয়েটলি কনসালটেশন। 2-3টে টিপস আমরা বলি, সেটা দিয়ে আমি শেষ করবো। এক হচ্ছে একটা ফিক্স টাইমে ঘুমোতে যান, প্লিজ পারফরমেট দিস মেসেজ। একটা ফিক্স টাইমে ঘুমোতে যান। আমরা বলি অ্যালার্ম দিয়ে ঘুমোতে যান, নট অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠুন। ঘুমোতে যান অ্যালার্ম দিয়ে, মানে ঘুমোতে যাওয়ার টাইমটা কোনোদিন রাত্রি 11টা, কোনোদিন রাত্রি 2টো নয়, সেটা 12টা তো রাত্রি 12টা, মেনটেন দিস। নাম্বার 2 হচ্ছে প্রেফারেবলি ডে টাইমে বিছানায় শুয়ে দেদার ঘুমোবেন না, একটু জাস্ট পাওয়ার ন্যাপের মতন আধ ঘন্টা খানিকের ন্যাপ চলতে পারে, তার বেশি নয়। এবং যে বিছানাটা আপনার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার বিছানা, সেটা কখনো আপনার দিনের বেলা অন্য কোনো কাজের জন্য ইউজ করবেন না। মানে বেড ইজ মিন্ট ফর স্লিপ অনলি। বারে বারে ওই একই বিছানাতে পিঠের স্কিন, আমাদের গোটা বডি প্রোপ্রাসেপশন, যে সেন্সিটাইজেশনটা হয়ে যায় না রাত্রিবেলা, ব্রেন ওটাকে কোনো নতুন এনভায়রনমেন্ট মনে করে না। মানে আপনি যে বিছানাটা রাত্রিবেলা আপনার ঘুমোতে যাওয়ার বিছানা, সেখানে আপনি সন্ধ্যাবেলা কি দেখছেন? আপনার সাপোজ আপনি টিচার, আপনার স্কুলে বা কলেজের পরীক্ষার খাতা দেখছেন, এই কাজগুলো বিছানায় নয়। তার জন্য আপনার বাড়িতে সোফা সেট থাকতে পারে, ফাইন, ড্রয়িং রুম, অথবা আপনি মেঝেতে বসুন। এই মেসেজটা পারফরেট করা অত্যন্ত জরুরি। স্টিমুলেন্ট জাতীয় কোনো কিছু খাওয়া ইভিনিংয়ের পর থেকে উচিত নয়। এবং আমাদের এই দ্রব্যটি প্রেফারেবলি ঘুমের ঘন্টাখানেক আগে থেকে এনি কাইন্ড অফ ব্লু লাইট এক্সপোজার, সেটা আপনাদের প্রফেশনাল, ল্যাপটপে স্টোরি ক্রিয়েট করতে হচ্ছে, আপনাকে ম্যাটারটা লিখতে হচ্ছে, সাবমিট করতে হচ্ছে, এনি কাইন্ড অফ মোবাইল, গ্যাজেট, ট্যাব, ই বুক পড়া, কেন্ডল পড়া, ইয়ং জেনারেশন, এই ব্লু লাইট এক্সপোজার আমাদের মেলাটোনিন হরমোন সিক্রেশনে হ্যাম্পার করে। সো প্রেফারেবলি ঘন্টাখানেক আগে থেকে এটাতে রেস্ট্রিকশন দেওয়া। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি কোনো কারণে ঘুমোতে যাওয়ার পর যদি দেখা যায় যে আপনি ঘুম আসছে না, ঘড়ির দিকে তাকিয়ে ছটফট করবেন না, বিছানা থেকে নেমে পড়ুন, টাইমটা স্পেন্ড করুন বসে, কিছু কাজকর্ম করে, রিল্যাক্স করে, বই পড়ে, গল্পের বই পড়ে, বা কিছু করে গান শুনে ঘুম যখন আসবে তখন বিছানায় যান।
ঘুম আসছে না কিন্তু বিছানায় আপনি জাস্ট টসিং আপ, এটা কাউন্টার প্রোডাক্টিভ।